আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতে পারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবর মতো আবার আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল মনুল ভাই। মনুল ভাই তার দ্বিতীয় পাঠও পাঠিয়ে দিয়েছিল। এবার 3 নাম্বার পাঠ, তৃতীয় পাঠ আপনাদের মাঝে পাঠিয়ে দিয়েছে। আমি ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরব। হয়তোবা মাথা কাটা লাশ পর্ব 1 এবং 2 আপনারা বেশ ভালোভাবে দেখেছেন। তৃতীয় পর্বের জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য আমি তৃতীয় পাঠ নিয়ে এলাম। যাই হোক, আমাকে ঠিক যেভাবে মনুল ভাই পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এর আগে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলে একটি গল্প দিয়েছিলাম। সেই গল্পটা অন্য কোনো গল্প না, আপনাদের খুবই পরিচিত মাথা কাটা লাশ এপিসোড 1 এবং এপিসোড 2 আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। 3 নাম্বার এপিসোড আপনাদের মাঝে দিয়েছিলাম না, এটা আজকে আমি আপনাদের জন্য পাঠিয়ে দিলাম। যাই হোক সুমন ভাই, আশা করছি ঘটনাটি আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আপনাদেরকে অনেক দিন অপেক্ষা করে রেখেছি। যাই হোক, আমাকে পারলে ক্ষমা করে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। এর আগে যে জায়গায় থেকে শেষ করেছিলাম আমি ঠিক ওই জায়গা থেকে আবারও শুরু করব। আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি হসপিটাল থেকে সরাসরি রাফিকে নিয়ে আমার বাসায় চলে আসি। এসে রাফিকে বললাম, আমার কোনো কাজ নেই, আমি বসের সঙ্গে কথা বলবো। তুমি আরও বেশ কিছুদিন রেস্টে থাকবে, তোমার যত যা লাগে আমি দেখব, তুমি ঘর থেকে বের হবে না, বিছানা থেকে ওঠার কোনো দরকার নেই। রাফি আমাকে বলল, মনুল ভাই, আমি এই অবস্থা আপনাকে কেমন করে রেখে যাই? আমি জানি না আপনার সঙ্গে এই ঘটনাগুলো কেন ঘটতেছে, আমি জানতেও চাই না। আমি একটু কথাই বলতে চাই, আপনি একা একা কোথাও যাবেন না। আপনার অলরেডি অনেক সমস্যা হয়ে গিয়েছে, আমি চাই না এবারও আর কোনো সমস্যা হোক। আমি আপনাকে নিয়ে আবারও একজন কবিরাজের কাছে যাব। আমি রাফিকে বললাম, তোমার এসব করার কোনো দরকার নেই, আমি আমারটা বুঝে নেব, তুমি তোমার মতো থাকো। তাই বলে আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেয়ে আমি বারান্দায় যেয়ে শুয়ে পড়ি, কারণ রাফির সঙ্গে থাকলে আমার মন অলরেডি খারাপ হয়ে আছে, আরও খারাপ হবে। কারণ রাফিকে আমি বারবার বুঝাচ্ছি তার জীবনের ঝুঁকি আছে, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। আমি জানি না রাফি কেন এরকম করতেছে, আমি বিষয়টা জানতেও চাই না। আমি শুধু একটি কথাই বলতে চাই, রাফি এসব করে মোটেও ভালো থাকতে পারবে না। রাফিকে যদি ভালো রাখতে হয় তাহলে আমার বাসাটা ছেড়ে দিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি বাসাটা ছেড়ে দিব। আমি পরদিন সকালবেলা আমি আমার বাসার সামনের সঙ্গে কথা বলি, কিন্তু সেখানে রাফি চলে যায়। রাফি আমাকে একা ছাড়বে না। রাফি আমাকে বলল, আপনি চলে গেলে আমিও চলে যাব, আমি একা এখানে কখনোই থাকবো না, কারণ আমি আপনাকে একা কখনোই ছাড়বো না। রাফি তাই বলে ওখান থেকে চলে গেল। আমি রাফিকে বোঝাতে পারতেছি না যে রাফির জীবনের ঝুঁকি আছে। রাফি আমার কোনো কথাই শোনে না, কী করব বুঝতে পারি না। আমি কাজে চলে যাই, যে মালিকের সঙ্গে কথা বলি। মালিককে বললাম, বস, রাফি কে তো রিলিজ দিয়েছে। রাফির এমনিতে শরীরটা খুব একটা ভালো না, আরও সমস্যা হতে পারে। আমি আপনার কাছে একটি রিকোয়েস্ট নিয়ে এসেছি, রাফি যেন আর কয়দিন বাড়িতে থাকতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন। বস আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সে আর কদিন রেস্টে থাক, তারপরে তো সে কাজে জয়েন করবে, তো কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানিয়ে দেবে। আমি বললাম, ঠিক আছে বস। তাই বলে আমি ওখান থেকে চলে যাই, যে আমি কাজে লেগে পড়ি। ঠিক সন্ধ্যার সময় মাগরিব আজান দিয়ে দিয়েছে, আর একটু পরেই বস আমাকে বলল, তুমি এখন বাসায় যাও। আমি বললাম, কেন বস, আমাকে কোনো সমস্যা হয়েছে? আমার তো কাজ এখনও শেষ হয়নি। বস আমাকে বলল, কাজ তোমার শেষ হয়নি সেটা আমিও জানি, কিন্তু রাফির কাছে থাকাও তোমার জরুরি, তুমি এখন বাসায় যাও, রাতটুকু বেশ ভালোভাবে রাফির দিকে খেয়াল রাখবে। আমি ওখানে আর দেরি করলাম না, বাসায় যাওয়ার জন্যে রওনা দিলাম।
যেতে যেতে ঘাটের ভিতরে আবারও সেই পুরোনো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা শুনে আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি না। আমি পাগলের মতো করতেছি, কারণ এই কান্নার আওয়াজের জন্যই যা সমস্যা। এর আগে একজনকে তো মেরে ফেলেছে, রাফিকেও মারার মতোই অবস্থা। আমি জানি না কি করব। যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে কবে আমি আমার জীবনটা শেষ করে দিতাম। এসব নানান প্রশ্ন আমার মাঝে ঘুরপাক খাচ্ছে। এসব কাটিয়ে আমি বাসার দিকে চলে যাই। যে দেখি বিছানায় রাফি নেই। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাফি কোথাও গেল। বাথরুমে দেখলাম বাথরুমেও নেই, বেলগুনিতে দেখলাম বেলগুনিতেও নেই, ঘরের দরজাটা খোলা। খুঁজতে খুঁজতে এর ভিতরে রাফি চলে এলো। আমি রাফিকে ধমক দিয়ে বললাম, তুমি কোথায় গিয়েছিলে? রাফি বলল, ভাই একটু ছাদে গিয়েছিলাম, শরীরটা ভালো লাগতেছে না, আর বাসায় একা একা তো মোটেও ভালো লাগতেছে না, তাই ছাদে গিয়েছিলাম। রাফিকে আমি ধমক দিয়ে বললাম, তোমার এত রাত্রে ছাদে যাওয়াটা মোটেও ঠিক হয়নি, তুমি আর ঘরের বাইরে যাবে না, বিশেষ করে সন্ধ্যার পরে, মোটেও না। রাফি আমাকে বললো, ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না, আমি কখনোই যাব না। আমি রাফিকে বললাম, তুমি ঘরে যাও। রাফি ঘরের ভেতরে চলে গেল। রাফি ঘরে যেয়ে শুয়ে পড়ল। আমি রাফির জন্য পানি গরম করে আনলাম, কারণ রাত্রেবেলা রাফিকে পানি গরম করে ওষুধ খাওয়াতে হবে। আমি পানি গরম করে নিয়ে এলাম। রাফি আমাকে বললো, ভাইয়া আপনাকে আমার জন্য এত কষ্ট করতে হবে না, আমি তো নিজের কাজ নিজে করতে পারতেছি, আর আমার শরীরটাও তো আর আগের মতো নেই, অনেকটাই সুস্থ হয়েছে আল্লাহর রহমতে, আপনার এত কষ্ট করার কোনো দরকার নেই। আমি রাফিকে বললাম, তুমি বেশি বোঝো না আমার থেকে, আমি যেটা করছি ভালোর জন্যই করতেছি, এসব বিষয় নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাই বলে আমি রাফিকে ওষুধ দিলাম। রাফি ওষুধটা খেয়ে নিয়ে রাফি আমার গলা ধরে কান্না শুরু করলো। আমি রাফিকে বললাম, মানে পাগল, কেন কান্না করতেছ? রাফি বলল, হয়তোবা যদি আমার ভাই থাকতো তাহলে সেও আপনার মতো এরকম আমাকে আদর করতো না। কথাগুলো শুনে আমার চোখে পানি আর আমি ধরে রাখতে পারলাম না। আমি রাফিকে বললাম, তুমি কি আমার ভাই না? আমি তো তোমার বড় ভাইয়ের মতোই, আমাকে তোমার বড় ভাই ভেবে নাও। এসব অনেক কথা বললাম। বলে আমি রাফিকে ওষুধ খাইয়ে রান্না করতে চলে গেলাম। আমি রান্না করলাম, রান্না করে রাফিকে ডাক দিলাম। রাফি এসে খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। আমি ঘরের ভিতরে বসে আছি। আমি চাচ্ছি না আমার জন্যে রাফির আবার কোনো সমস্যা হোক। এসব কথা ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঘুমানোর কিছুক্ষণ পরে আমাকে কেউ একজন ডাকতেছে। আমি উঠে বসলাম। আমাকে সে ডেকে নিয়ে যাচ্ছে। আমি ওই হেঁটে যাচ্ছি একা একা। হাঁটতে হাঁটতে জানি না কথায় আমাকে নিয়ে গিয়েছে। ওখানে যাওয়ার পরে আমার জ্ঞানটা ফিরল। আমি দেখলাম আমি একটি জঙ্গলের ভিতরে। কিভাবে এসেছি, কখন এসেছি আমি নিজেও জানি না। আমি শুধু জানি আমাকে কেউ একজন ডেকেছে আর আমি হেঁটে যাচ্ছি তার পিছন পিছন। কিন্তু এই জায়গায় যে আসবো আমি এটা ভাবতেও পারি নাই। বিষয়টা আমাকে যেন নাড়িয়ে তুলেছে। আমি কি করব বুঝতে পারি না। অনেক বড় জঙ্গল। জঙ্গলটা পেরোনে আমার থেকে মোটেও অসম্ভব না, কারণ জঙ্গলের সাইড দিয়ে একটি রাস্তা আমার চোখে পড়েছে। হয়তো বা রাস্তায় গেলে আমি বেরোতে পারবো। আমি দৌড়িয়ে রাস্তায় চলে গেলাম। রাস্তার পাশে যেতে একটি গাড়ি এলো। এসে মনে হয় আমার শরীরের উপর দিয়ে নিয়ে যাবে। এই অবস্থা, খুবই দ্রুত যাচ্ছে সেই গাড়িটা। আমি দৌড়িয়ে যদি পিছন দিকে না আসতাম তাইলে হয়তো আমাকে পিছিয়ে রেখে যেত। আমি ওখান থেকে আবার দৌড়লাম সেই গাড়ির পিছনে। হঠাৎ করে পিছন দিকে তাকালাম। তাকিয়ে দেখি একটি লোক পিছনে হেঁটে আসতেছে। তার মাথাটা নেই, আবারও সেই মাথা কাটার আসছে আর পিছনে পিছনে হেঁটে আসতেছে। লোকটিকে দেখে অবাক হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ লোকটিকে তো আমি আজকে নতুন দেখতেছি না, এর আগেও বেশ কয়েকবার দেখেছিলাম। যাই হোক, আমি কিছুটা ভয় পেলাম, কারণ লোকটি তো প্রচণ্ড ভয়ঙ্কর দেখতে। মাঝে মধ্যে আমার সামনে আসে, আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। কি করব বুঝতে পারি না। লোকটিকে আমি ডাক দিলাম, লোকটি ওখানে থেমে গেল।
আমি লোকটিকে বললাম, আপনি আমার কাছে কি চান? আমাকে হয় মেরে ফেলুন, নাহলে আমাকে মুক্তি দিন। আমার জন্য আপনি বারবার বিভিন্ন লোকের কেন ক্ষতি করতেছেন? আমাকে ছেড়ে দিন, নাহলে মেরে ফেলুন। লোকটি আমার দিকে তাকিয়ে আছে। আমি লোকটিকে বললাম, আপনি এতদিন আমার যা ক্ষতি করার তা করেছেন, এবার ওকে মুক্তি দিন, জন্মের মতো মুক্তি দিন। আমাকে মেরে ফেলুন, আমার দ্বারা যাতে আর কারো কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা করে দিন। আমার তো টেনশন হয় রাফিকে নিয়ে। রাফি আমার সঙ্গে যেভাবে মেলামেশা শুরু করেছে, তাতে আমার মনে হয় রাফিকেও বাঁচাতে পারবো না। কারণ এর আগে একজন মারা গিয়েছে, সেটা তো সবাই জানে। এবার রাফি আমার সঙ্গে মেলামেশা শুরু করেছে। জানি না রাফিকে কেমন করে বাঁচাবো। এরকম বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে ঘোরপাক খেতে লাগলো। এর ভিতরেই আবার মনোযোগ আকর্ষণ করলো সেই লোকটির দিকে তাকিয়ে দেখি লোকটি আর ওখানে নেই। আমি চতুর্দিকে খুঁজি কিন্তু কোথাও পাই না। আমি বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে দেখি রাফি ঘুমিয়ে পড়েছে। আমি রাফিকে আর ডাক দিলাম না, আমি শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা কাজের উদ্দেশ্যে রওনা দেই। কাজের উদ্দেশ্যে যেতেই রাস্তার ভিতরেই একটি লোককে দেখলাম। লোকটি আমার দিকে যেন অবাক দৃষ্টিতে দেখে আছে। বিষয়টা আমি বুঝতে পারলাম না। লোকটি আমাকে বলল, তুমি আমার কাছে এসো, তোমাকে কিছু কথা বলবো। আমি লোকটির দিকে এগিয়ে গেলাম। লোকটি আমাকে বলল, তোমাকে খুব জ্বালাতন করে একটি আত্মা, তাই না? আমি প্রথমে কিচ্ছু বললাম না। লোকটি আমাকে আবারও বলল, আমি সব কিছু জানি, তুমি লুকিয়েছে, তোমার কোনো লাভ নেই। আশা করবো তুমি সব ঘটনা আমাকে শুরু থেকে খুলে বলবে। আমি অবশ্য জানি, তারপরেও তোমার মুখ থেকে শুনতে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারি না, কারণ আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা আমি মুখেও বা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা তাকে বললাম। সে লোকটা আমাকে বলল, তুমি ঠিক সন্ধ্যার সময় আমার সঙ্গে দেখা করবে। আমি আমার ঠিকানাটা তোমাকে দিয়ে যাচ্ছি। আমি আর দেরি করলাম না, কারণ আমি এর আগেও আরও কয়েকটি কবিরাজ বা হুজুরকে দেখিয়েছি, তারা আমার কোনো সাহায্য করতে পারেনি। দেখা যাক এই লোকটি আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা, কারণ মানুষকে অবহেলা করাটা মোটেও ঠিক না। কার কোন প্রতিভা আছে এটা তো আমরা কেউ বলতে পারি না। যাই হোক, আমি লোকটিকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে দেখা করবো ঠিক মাগরিবের আগে। লোকটি আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এই ঠিকানায় চলে এসো। আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমি আর কাজে গেলাম না। বসকে আমি সব ঘটনা খুলে বললাম। বস আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তারপরে দেখো কি হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিও। আমি বসকে বললাম, আচ্ছা ঠিক আছে। তাই বলে আমি বাসার দিকে রওনা দিলাম। যে দেখি রাফি শুয়ে আছে, ওঠেনি। রাফিকে ডাক দিলাম। রাফি ঘুম থেকে উঠলো। রাফিকে বললাম, নাস্তা আছে, নাস্তাটা খেয়ে নাও। রাফি আমাকে বলল, ভাই আপনি কাজে যাননি? আমি বললাম, না কাজে যায়নি, একটু সমস্যা হচ্ছে তাই কাজে যায়নি। রাফিও বুঝতে বাকি রইল না। রাফিও বুঝতে পেরেছে আমার কি সমস্যা হচ্ছে। রাফি আমাকে বলল, ভাই আমরা ভালো একটি কবিরাজকে দেখাই। আমি রাফিকে বললাম, তার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে থাকো। তাই বলে আমি ওখান থেকে চলে গেলাম, কারণ আমি চাই না রাফি আমার সঙ্গে যাক। রাফির যদি কোনো ক্ষতি হয়ে যায় সে দায় কে হবে? কারণ আমার জন্যে একজনের অলরেডি ক্ষতি হয়ে গিয়েছে, সে আর এই পৃথিবীর বুকে নেই।
যাই হোক, আমি রাফির কাছ থেকে চলে গেলাম। ঠিক মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আমি লোকটির সঙ্গে দেখা করি। লোকটিকে দেখে তো আমি পুরোটাই অবাক হয়ে গিয়েছি, কারণ লোকটির পোশাক এবং হাব ভাব দেখে যা বলা যায় সে খুবই বড় মানের একটি তান্ত্রিক। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। লোকটা একজন তান্ত্রিক। তান্ত্রিককে দিয়ে আমার চিকিৎসা করাবো, বিষয়টা একটু ঘটকা লেগেছে না? ঘটকা লাগারই কথা, কারণ আমরা মুসলমানের সন্তান। তান্ত্রিক একজন হিন্দু। হিন্দু দিয়ে চিকিৎসা করাবো, এরকম বিভিন্ন প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আমরা হিন্দু হলেও মানুষ। তান্ত্রিক সবাই খারাপ পায় না, হিন্দুরাও যে সবাই খারাপ তাও না। যাই হোক, জাতপাত এসব বিষয় না। বিষয়টা হলো যে তোমার সমস্যা, এটা তো সমাধান আমি করতে পারবো কিনা। তুমি আমাকে একটা সুযোগ দিয়ে রাখো, কারণ আমি চাই না একটা ভালো মানুষের বা অল্প বয়সী একটি ছেলের কোনো ক্ষতি হয়ে যাক, যার কারণে আমি তোমাকে বেছে নিয়েছি। যাই হোক, হুজুর বা তান্ত্রিক আমাকে বলল, তুমি আমার সামনে বসে পড়ো। আমি তান্ত্রিকের সামনে বসে পড়লাম। তান্ত্রিক কি জানি মন্ত্র পড়ে আমার শরীরে ফোঁ দিচ্ছে। 3 থেকে 4 বার ফোঁ দেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছি। শরীরটা আমার প্রচণ্ড খারাপ লাগলো, ওখানে আমি শুয়ে পড়েছি। তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। পরে আমার তান্ত্রিক বলল, তোমার কোনো সমস্যা হবে না, তুমি এখন যেতে পারো। আমি তান্ত্রিককে বললাম, সব সমস্যার সমাধান কি হয়ে গিয়েছে? তান্ত্রিক আমাকে বলল, হ্যাঁ, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তোমার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। তুমি এখন বাড়িতে যাও, তোমার রেস্টের দরকার। পারলে 2-3 দিন কাজে যেও না, বাসায় থাকবে। আশা করছি তোমার কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার নাম্বার তো তোমার কাছে রইলে, আর একবার ফোন দিয়ে জানিয়ে দিও। আমি তান্ত্রিককে তারা হাদিয়া দেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু সে আমার কাছ থেকে কোনো হাদিয়া নেয় না। শেষ পর্যন্ত আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হই। আসার পরে থেকে আমার কোনো সমস্যা হয় না, বেশ ভালো কিছুদিন কেটে গেল আমার। তারপর আর কোনো সমস্যা হয় না। দেখতে দেখতে অনেক দিনই প্রায় কেটে গেল। এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হয়নি। আর রাফি আমার সঙ্গে থাকে এখন পর্যন্ত। রাফিকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। রাফি আগে ঠিক যেরকম আমাকে সম্মান করতে, এখনো ঠিক ওরকমই সম্মান করে। যাই হোক সুমন ভাই, আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। হয়তোবা ঘটনাটি পুরোপুরিভাবে একসঙ্গে দিতে পারিনি, কারণ আমার কাজের ক্ষেত্রে আমি ঘটনাটি আপনাদের মাঝে পুরোপুরি দিতে প্রস্তুত ছিলাম না। আমি পার্ট বাই পার্ট করে দিয়েছি। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে একবার জানিয়ে দিবেন সুমন ভাই। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। জানি না আমার কথায় বা আমার লেখায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, পারলে সুমন ভাই দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর বেশি কথা বলবো না। আমার ঘটনা আমি যতটুকু মনে ছিল এতটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। জানি না আমার কথায় বা আমার কাজে আমার পাশের কোন লোক বা আমার আত্মীয় স্বজন কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে তার কাছে একটি আমি মেসেজ পাঠালাম। মেসেজটা হলো যে আপনারা আমার উপর যে অত্যাচারগুলো করেছেন, যে মানসিক চাপ প্রয়োগ করেছেন, জানি না আমি কিভাবে এসব সহ্য করেছি। বিশেষ করে আমার বন্ধু বান্ধব যে অবস্থাগুলো আমার সঙ্গে করেছে, আমি ভিডিওতে লিখিনি, কারণ এগুলা শুনতেও খারাপ লাগে।
আপনারা আশা করব ভালো হয়ে যাবেন। পরবর্তীতে যে কোনো একটি মানুষকে এসব কথা বলার আগে 100 বার ভেবে নেবেন কথাগুলো তার কোথায় যে রিয়েক্ট করতে পারে। আমি সুমন ভাই আপনার মাধ্যমে একটি মেসেজ তাদেরকে পাঠিয়ে দিলাম। যদি ভালো হয় তারা এতেই হবে, আর যদি না হয় তাহলে কোনোদিনও হতে পারবে না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো আপনাদের মাঝ থেকে এবারও বিদায় নিচ্ছি। এবার একেবারে বিদায় নিচ্ছি, কারণ 3টা এপিসোড আপনাদের মাঝে তুলে ধরেছি। জানি না আগের 2টা এপিসোড আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের শেয়ার করে দেবেন, আর আপনার ভিডিওর টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো এবারেও চলে গেলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে। আল্লাহ হাফেজ। যাই হোক, মইনুল ভাইয়ের ঘটনাটি তাহলে অবশেষে শেষ হয়েছে। ঘটনাটি আমার প্রচণ্ড ভালো লেগেছে। 3টে পার্ট হয়ে গেল। 3টে পার্টই আমি বেশ ভালোভাবে পড়েছি, বা যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে ভালো করেই উপহার দেওয়ার চেষ্টা করেছি। জানি না এপিসোড 3টা আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন। মইনুল ভাই আমাদের কাছে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছে। সে নিজের কাজের ফাঁকে সে আমাদেরকে সময় দিয়েছে। এরকম অনেক ভাই ও বোনেরা আছেন যা আমাদের কাছে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে থাকেন। আমি আপনাদেরকে আমার মন থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা, কারণ আপনারা আছেন দেখে আমরা এখন পর্যন্ত আছি। আমরা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা সবাই চলিত আপনাদের টাকায়, কারণ আপনারা ভিডিওগুলো বেশ ভালোভাবে দেখেন, আপনারা সবার মধ্যে ছড়িয়ে দেন, শেয়ার করেন। তার কারণে আমরা আমাদের ইনকামটা এসে থাকে। যাই হোক, আমার ছোট্ট একটি চ্যানেল, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি ছোট ভাইকে একটি সাবস্ক্রাইব করার মতো অবস্থা থেকে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিব। আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করি আমাদের এই ঘটনাগুলো। আমাদের সঙ্গে যেসব ভাইরা যুক্ত আছেন তারা অনেক ধৈর্য ধরে আমাদের কাছে আপনাদের প্রিয় এপিসোডগুলো পাঠিয়ে থাকে। আমার থেকে তাদের কষ্ট বেশি হয়, কারণ তাদের লিখতে হয়। আমি তো আর লিখব না, আমি সরাসরি লাইভে রেকর্ড করতেছি। আমার কাজ রেকর্ড করা, তাদের কাজ লিখে দেওয়া। তারা যদি না থাকতো তাহলে আমি হয়তো এত সহজেই এত দ্রুত এগিয়ে যেতে পারতাম না। যাই হোক, ভাইদের প্রতি আমার গভীরভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন থাকলো। আমি আশা করব ভাইরা সবসময় আমাদের পাশেই থাকবেন। আমি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আমাদের কাছে পাঠাতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaari00@gmail.com। আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে আমি সবসময় আপনাদের আশায় বসে থাকি। আপনারা কখন আমাদের কাছে ঘটনাগুলো পাঠিয়ে দিবেন, আমি সেই সময় আপনাদের কাছে ঘটনাগুলো কালেক্ট করে সমাজে ছড়িয়ে দিব। আপনারা সবসময় আমাদের পাশে আছেন, পাশে থাকবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে
কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।